আসসালামু আলাইকুম। প্রত্যেক শিক্ষার্থীকে ডায়মন্ডের কথাটা একটু মাথায় রাখতে হবে। ডায়মন্ড এটা কিন্তু হচ্ছে কার্বন কয়লারই একটা রূপভেদ, এবং এই ডায়মন্ডকে সমস্ত জুয়েলারির কুইন বলা হয়। তার মানে ডায়মন্ড হচ্ছে যত রকমের জুয়েলারি আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু ভয়ঙ্কর সুন্দর একটা জিনিস। সুন্দরটা আবার ভয়ঙ্কর কীভাবে সেটা বলি। যেটা হচ্ছে যে এই ডায়মন্ড যেটা আগে কয়লা ছিল, সে প্রচণ্ড তাপ, চাপ, কষ্ট সহ্য করে ডায়মন্ডে রূপান্তর হয়েছে। তার মানে কয়লা যেটা দেখতে কালো, ঠিক সেইটার মধ্যেই এমন শক্তি আছে, সে যদি প্রচণ্ড তাপ, চাপ, কষ্ট সহ্য করে তাহলে সে ডায়মন্ডের মতো চকচকে হইতে পারে। তা আমার সবসময় মনে হয় যে স্টুডেন্টদের জীবনগুলো অনেকটা ডায়মন্ডের মতো। তার মানে ডায়মন্ডের মতো মানে এ প্রথমত থাকে কয়লা, কালো, কার্বন। সে যদি প্রচণ্ড পরিশ্রম করে, প্রচুর প্র্যাকটিস করে, সর্বোচ্চ রকমের হচ্ছে অধ্যাবসায়ের সাথে হচ্ছে দিনগুলোকে কন্ট্রোল হইতে হচ্ছে অতিবাহিত করে, তাহলে ইনশাআল্লাহ সেও ডায়মন্ডের মতো চকচক করতে পারে। তো অনেক অভিভাবক আমাদেরকে পেজে জানিয়েছে, এবং আমি যখন ক্লাস নিতে আসি প্রত্যেকদিন আমি হচ্ছে একটু সামারি শুনে নেই যে কী ঘটছে। তো অনেক অভিভাবকরা বলছে যে আমাদের ছেলেমেয়েরা এখন হচ্ছে যে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন হচ্ছে যে মাঠে ময়দানে কাজ করে করছে, এইটা আসলে কি করা উচিত। তা আমি সবসময় বলি যে প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা টাইম বলে একটা জিনিস, টাইম যেটাকে বলে টাইমিং বলতে পারি আমরা। ক্রিকেটে আমরা দেখছি না, সচিন টেন্ডুলকার একটু করে টাচ করতো, ব্রায়ান লারা একটু করে টাচ করতো, 4 হয়ে যেত। আর কিছু প্লেয়ার আছে কষে মারে তারপরেও রান হয় না। বিরাট কোহলিও দেখছি আমরা খুব টাইমিং করতো ভালো না, বলে টাইমিং ঠিক হলে অল্পতেই রান হয়ে যায়। তো প্রত্যেকটা জীবনের প্রেক্ষাপটে প্রত্যেকটা জিনিস একটা টাইমিং আছে। যেমন দেশের এইরকম অরাজক পরিস্থিতিতে আমাদের দরকারই ছিল যে এই স্বৈর যে শাসক ছিল, যারা যা খুশি তাই করত, এই গুন্ডা বদমাইশের শাসন থেকে রক্ষা করার জন্য প্রত্যেকের ছাপায় পড়া দরকার ছিল। এবং তুমি যদি আমাদের পেজ ফলো করো, লক্ষ্য করবা আমাদের পেজ তোমাকে একটা আইডিয়া দিতে পারে। আমরা নর্মালি ছোটোখাটো জিনিস নিয়ে কোনোদিন কোনো মন্তব্য করি না, নেভার এভার। এবং এই পেজটা হচ্ছে পড়াশোনা, মানুষের লাইফস্টাইল, নৈতিকতা, ধর্মীয় ব্যাপারগুলো, এক কথায় ভালো মানুষ হওয়ার জন্য যেইভাবে জীবনকে পরিচালনা করা উচিত আমরা চেষ্টা করি সেই স্ট্যান্ডার্ডটা বজায় রেখে মানুষগুলোকে হচ্ছে উৎসাহিত করতে, মানুষগুলোকে উদ্দীপ্ত করার এই চেষ্টাটা আমাদের পেজে রয়েছে। এবং এটা কিন্তু আমাদের পেজটা হচ্ছে পড়াশোনার পেজ, কিন্তু পড়াশোনার সাথে যখন বড় রকমের কোনো প্রয়োজন হয়, যেমন এইবার হয়েছে স্বাধীনতার সময়, তখন আর ওই বই পড়ার দরকার নেই। তখন দরকার ছিল যে আন্দোলনে ঝাঁপাইতে হবে, তখন দরকার ছিল হচ্ছে রাত জেগে হচ্ছে কাজ করতে হবে, তখন দরকার ছিল প্রতিবাদ করতে হবে, তখন দরকার ছিল বিভিন্ন কী জানি বানায় না, মিমস, শেয়ার টেয়ার, হ্যান ত্যান, এগুলো দরকার ছিল। ওই সময় ওইটা দরকার। তার মানে যেই সময় যেটা দরকার সেই সময় সেটা করতে হবে। কিন্তু যেই সময় যেটা দরকার নাই সেই সময় যদি কেউ ওইটা করে তাহলে বুঝতে হবে কথা যে সে ভুলের দিকে যাচ্ছে। তো এখন আমার মনে হয় স্টুডেন্টদের চাইলে ট্রাফিক সিস্টেম বা অন্যান্য সিস্টেমে আধা ঘন্টা 1 ঘন্টা দিতে পারে, 2 ঘন্টা দিতে পারে, কিন্তু সারাদিন এখন দেওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। বরং ভাগ ভাগ করে অল্প অল্প করে প্রত্যেকে যেতে পারে, আর স্বাভাবিক ল অ্যান্ড অর্ডার ইনশাল্লাহ চলে আসবে। এবং আজকে আমি আমাদের পেজে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে একটা ভিডিও শেয়ার করা হয়েছে, মানে ওইটাও মনে হয় হচ্ছে ডাউনলোড করে দিয়েছে ইউনুস স্যারের একটা স্পিচ। তা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যদি জীবনটা তুমি দেখো, বায়োগ্রাফিটা তো পড়ো নাই, তাহলে বুঝতে পারবা যে উনি কীরকমভাবে জীবনটাকে কাটায়। দেখো উনি কিন্তু বড় বড় ইস্যুতেও সহজে কথা বলেন না, খুব প্রয়োজন ছাড়া বলেন না, কারণ কি ওনার নিজের কাজ আছে। যখন দরকার হয় তখন বলেছেন, ঠিক না? যেই জায়গায় না বললেও হয় সেই জায়গায় উনি কথা বলেন না, সব জায়গায় কথা বলা কেন লাগবে। তা আমরা হচ্ছে নর্মালি আমি কিন্তু কখনো হচ্ছে তুমি দেখবা যে কোনো ব্যক্তি বা কাউকে টার্গেট করে কোনো দিন আমি বলিও না। কিন্তু এবার তুমি দেখবা যে কয়েকজন স্পেসিফিক লোকের নাম আমি আলাদা করে বলছি। এটার কারণটা কি আমি একটু বলি। ইসলাম একটা অসাধারণ দৃষ্টান্ত দিয়েছে যে যারা রাষ্ট্রের ক্ষমতার সাথে থাকবে ওই লোকগুলোকে হচ্ছে যে কেমন ধরনের হওয়া উচিত এইটা সম্বন্ধে সবাইকে জানানো আমাদের দরকার, এবং যাতে করে তোমরা ফটকাবাজ, বাটপার, ধান্দাবাজ দেখলে চিনতে পারো, না হলে পরবর্তীতে আমরা আরও এরকম ভুল করতে পারি। এবং এখানে আমি এই কথাটা আবার বলছি, তোমরা যেহেতু সব স্টুডেন্ট এবং অভিভাবক সবাই মাথায় নিতে হবে যে এখনকার সময়, এই যে এখন যে অবস্থায় আমি আজকে ক্লাস নিচ্ছি, এখন আমার মনে হয় প্রত্যেকেরই স্টুডেন্ট যারা তার কাজটা খুব মন দিয়ে করা উচিত, যে পড়াশোনা। আমি যেমন হচ্ছে প্রথম আমি সবসময় বলি যে টিচার হচ্ছে আমার সবচেয়ে বড় আইডেন্টিটি, যে পড়ানো অসাধারণ করে পড়াইতে হবে যে কোনো বিষয়, এবং যেই সময় দরকার সেই সময় হচ্ছে মানুষজনকে গাইড করা যায়, এইটা ভুল বা ঠিক যেটা আমরা বুঝি সেই অনুযায়ী বলা। এবং আমি বারবার একটা জিনিস বলি, যে কোনো জায়গায় যদি কখনো জাতির জন্য প্রয়োজন হয় তখন আমরা আগে যাব, কিন্তু যেইখানে দরকার নাই সেইখানে যে অযথা ট্রাফিকের মধ্যে নিজেই হচ্ছে একটা জ্যাম তৈরি করে ফেলা, এটার কোনো যৌক্তিক কারণ নাই। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে স্টুডেন্ট তোমরা যারা হয়তো তোমরা অনেকে যাও, খেয়াল করবা
যে অফিসারদের মধ্যে অনেকে কিন্তু ভালো আছে, অনেকে খারাপও আছে। যেমন আমিও অফিসার না, এখন আমাকে যদি এসে ওই 11-12 বাচ্চা এসে যদি বুঝায়, ও অন্য যে অসৎ তাকে বুঝাইতে পারবে, কিন্তু আমাকে বুঝাইতে পারবে? বুঝাইতে গেলে তাকে ওই অনুযায়ী আমাকে বুঝাইতে হবে যে কী জিনিসটা কি। আমার সাথে ভালো বুঝলে না সে বুঝাবে, কিন্তু জিনিসটা যেটা হয়েছে যে সব জায়গায় আবার হচ্ছে যে ইয়া করা যাবে না ওটাকে। যেটা আমি বলি, অনেক অফিসার ভালো আছে, ভালো অফিসারের কাছে যায় যদি তুমি খারাপ অফিসারের আচরণগুলো প্রকাশ করো তাহলে কিন্তু খুব প্রবলেমের মধ্যে হয়ে যাবে। যেটা অনেক জায়গা থেকে আমরা খোঁজ পাচ্ছি, যারা এই আন্দোলনগুলোকে হচ্ছে যে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক অফিসারও কিন্তু কাজ করছে। তোমরা হয়তো বা জানো না, এই যে বিভিন্ন তথ্য যে আমরা পাই এগুলো অফিসাররাই তো দিত। তার মানে অফিসারদের মধ্যে অনেকেই ভালো আছে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেক সেক্টরে আছে, সে পুলিশের মধ্যে আছে, আর্মির মধ্যে আছে, বিজেপি, সব জায়গায় আছে। এই জন্য ঢালাওভাবে কাউকে ভালো বলা না, কাউকে খারাপও বলা না। যে এরকম তার সাথে ঠিক সেই অনুযায়ী হচ্ছে বিহেভ করা খুব ভালো। এবং আমরা আশা করি যে এখন থেকে তোমরা যারা স্টুডেন্টরা রয়েছে আস্তে আস্তে খুব দ্রুততার সাথে পড়ার মধ্যে ফিরে আসবা। এবং আমরা ইনশাল্লাহ গতকালকে তো আমরা বলেছি যে আজকে থেকে আমরা ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ, এবং সেইটারই হচ্ছে আজকে থেকে কার্যক্রম শুরু হয়ে গেল। আর বারবার আমি একটা জিনিস বলি, খুব বেশি হচ্ছে যে রোমান্টিসাইজ করার দরকার নেই। রোমান্টিসাইজ মানে হচ্ছে যে আন্দোলনটা সফল হয়েছে আল্লাহর রহমত ছিল দেখে হয়েছে, ঠিক আছে? এবং যারা স্টুডেন্টরা জীবন দিয়েছে এটা তো ভুলবার মতো নয়। তবে ওই যেটা আমি বারবার বলি, 71-এ স্বাধীন করছে, এই জন্য ওই স্বাধীনতার মানে হচ্ছে যে কি বলো এটা না, ওই হচ্ছে যে অ্যাচিভমেন্টকে ভাঙিয়ে সবাই খাবে এটা হবে না। ঠিক তেমনি করে যারা এই যে আমরা সবাই তো কাজ করছে না, এখন দেশ গঠনে কিন্তু মাথায় রাখতে হবে সবচেয়ে ভালো কোয়ালিটির যে লোকটা সে যোগ্যতা অনুসারে সেই জায়গায় যাবে। এবং আমি এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা কেন বলছি জিনিসটা বুঝতে হবে। তুমি তোমার কাছে ঠিকভাবে করো, পড়াশোনা ঠিকভাবে করো, তোমার হচ্ছে জ্ঞান অর্জন করো, অন্যায় দেখলে প্রতিরোধ করবা, এটা তো সবসময়ের জন্য একদম মৌলিক নিয়ম। এবং যেটা আমি বারবার বলবো সেটা হচ্ছে যে সবসময় মাথায় রাখবা যে একটা জিনিস জনপ্রিয় মানে যে সেটা ঠিক, এটা কিন্তু না। আমি আবার বলছি, একটা জিনিস খুব পপুলার তার মানে যে সেটা ঠিক মোটেই না। কিন্তু ঠিক হওয়ার জন্য পপুলার হইতে হবে ব্যাপারটা এরকম না। ঠিক পপুলার হইলেও ঠিক, পপুলার না হইলেও ঠিক। আমরা নিশ্চয়ই নূহ আলাইহিস সালামের ঘটনা জানি, উনি কত বছর হচ্ছে মানুষকে দাওয়াত দিছে, কথা শুনে নেই। নৌকার মধ্যে যখন নৌকা বানাচ্ছিল তখনও ওনাকে অবজ্ঞা করছে। তারপরে হইল কি, নৌকার মধ্যে চড়ে যখন শুরু হয়ে গেল বন্যা, ওনার ছেলে তখনও বিশ্বাস করে না যে পাহাড়ের পাদদেশে হচ্ছে আশ্রয় নিব। বড় একটা হচ্ছে ওইটাকে কি বলে, ওটাকে বলে যে বড় একটা হচ্ছে যে ঢেউ এসে হচ্ছে তাকে হচ্ছে পানির মধ্যে হারায় ফেললো। তো এটাই কারণে বললাম যে নবী রাসূলের কথা অনেক সময় সাধারণ লোক বুঝে না, আবার এমন হয় নবী রাসূলের কথা অনেক সময় তার নিজের ছেলেও বুঝে না। তো এই যে কোঠা আন্দোলনে যে সংস্কার আন্দোলন যেটা ছিল সেটা থেকে যারা যারা কাজ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলবো যে স্টুডেন্ট যারা, তার কাজ যেটা সেটা করতে হবে, প্রত্যেকের কাজ যেটা। সিস্টেম যদি আমরা ঠিকভাবে সুন্দর করে ফেলি, যার কোয়ালিটি সবচেয়ে বেশি আছে সেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই মেসেজটা আমরা দেখব, আমরা সবাই দেখতেছি তো যে গোটাল ওপেন একটা প্রত্যেকের জন্য সমান সুবিধা রাখতে হবে। কোটা সংস্কার আন্দোলন কিন্তু এই যে সবাই মিলে করছে। অনেকে আছে, আমরা যেমন অনলাইনে বলছি না, অনেকে আছে অনলাইনে বলে নাই, কিন্তু তার হয়তো অনলাইনে বলার সুযোগই ছিল না, কিন্তু সে হচ্ছে যে ভিতরে সারা দেশের সব লোক চাইছে দেখে তো মোটামুটি 95% লোক চাইছে দেখেই চেঞ্জটা আসছে। তো এখন প্রত্যেকের কাজের মধ্যে ফিরে যেতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে বলে রাখি, যদি এটা আমরা পড়ার সাথে সম্পর্কিত না, কিন্তু তারপর বলে নিচ্ছি কেন, জিনিসটা বুঝতে হবে। দেখো, আমি শাহেখ আহমদুল্লাহ ভাইয়ের সাথে যে কথা হয়েছে, দেখো যে এই যে উপদেষ্টা পরিষদে যারা গিয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হচ্ছে যে অর্থনৈতিক স্ট্যাটাসটা এখন কেমন এবং তাদের আশেপাশে সেইটা সবাইকে জানাই দিতে হবে। এবং ওনারা ওদের ওই টাকা পয়সাটা ঠিক হিসাব দিল কিনা সেটা দেখতে হবে। এবং যেই দিন এনারা এখান থেকে অবসর নেবেন, মানে যেদিন এনারা এখান থেকে হচ্ছে পরবর্তী নির্বাচন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা যতদিন লাগবে ওই সময় তাদের টাকা পয়সার হিসাবটা দিতে হবে। এটা নিশ্চয়ই করতে হবে, যদি অনেস্টিতে কোনো রকমের যাতে ঘাটতি না থাকে। তো এই কথাগুলো বললাম এবং বারবার বলি, সারা পৃথিবীতে সবচেয়ে সেরা কাজ হচ্ছে তোমার নিজের কাজটা মন দিয়ে করা। আবার বলছি, এই রাষ্ট্রপ্রধান হওয়া, সরকার প্রধান হওয়া অসাধারণ কিছু না, নিজে কিছু তৈরি করা এটা অসাধারণ কিছু। তোমরা মনে করতেছো ইলন মাস্কের নাম শুনছো, নিশ্চয়ই তোমাদের মধ্যে কোয়ালিটি আছে, চাইলে আল্লাহর রহমতে ওইরকম হইতে পারো। অবশ্যই যদি সবার জন্য সমান সুযোগ হয়, কে কী করবে আমরা জানি না, কার মধ্যে কী পটেনশিয়াল আল্লাহ দিয়ে রাখছে আমরা জানি না। তা তুমি অনেকে মনে করে যে ভাইয়া রাষ্ট্রপ্রধান হয়েছি, হয়েছি, রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের সাথে অনেক বড় পাওয়ারফুল হচ্ছে নিজে কোনো কিছু করা, ঠিক আছে? ওইটার হিসাবটা আলাদা। রাষ্ট্রপ্রধান সরকার প্রধান খারাপ আমি বলবো না, কিন্তু তোমার মাথায় রাখতে হবে তুমি নিজে কি, তোমার নিজের ওই যে অনেকে আছে না, অনেকের সাথে ছবি তুলে হচ্ছে নিজেকে প্রকাশ করে, এটা কিন্তু খুব খারাপ। তুমি নিজে তোমার নিজের যোগ্যতা তৈরি করো, তোমার নিজের কোয়ালিটি তৈরি করো। তা যে জিনিসটা আমি বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারের যদি জীবনীটা কেউ দেখে, উনি কিন্তু যখন ওনার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে ছিল না,
পূর্ব পাকিস্তান থেকে, মানে যখন যেটা আমাদের এখন বাংলাদেশ, এইখান থেকে কয়েকজনকে শুধু হচ্ছে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল স্টুডেন্ট হিসাবে। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ছিল। ছোটোবেলা থেকে উনি ক্রিয়েটিভ মানুষ ছিল, উনি ওনার কাজটা পড়াশোনাটা ঠিকভাবে করছে, ঠিকভাবে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, তারপরে হচ্ছে যে মানে হচ্ছে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। এবং ইন্টারেস্টিং জিনিস, ওনার জীবনী যদি কেউ পড়ে, উনি হচ্ছে গ্র্যাজুয়েশন করতে গিয়ে, মাস্টার্স করতে গিয়ে যা কিছু শিখছে, সেই জ্ঞানগুলো বরং ওনার এই গ্রামীণ ব্যাংক তৈরিতে কাজে লাগেই নেই, বরং উনি নিজস্ব চিন্তাভাবনা করে তার উল্টা জ্ঞান যা বলছে তার উল্টা কাজ করে উনি এত সফল করছে। তার মানে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে যে সবসময় একটা জিনিস প্রচলিত, একটা জিনিস হচ্ছে যে এটাকে কি বলে, জনপ্রিয় দেখেই যে ভালো, এইটা কখনো মাথায় নিবা না। এখন তোমার কাজ তোমাকে করতে হবে। এবং নতুন যে বাংলাদেশ হচ্ছে, এইখানে হচ্ছে এই যে ওইটাকে বলে ছবি দেখায়, নাম ভাঙায় আছে না, এই ধান্দাবাজি করে চলবে না, প্রত্যেকে কাজ করতে হবে। তোমার ডেইলি রুটিন ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, প্রত্যেককে তার ঠিকভাবে কাজটা করতে হবে। আমি বারবার বলছি, তোমার কাজটা কি, তুমি পড়াশোনা কেমন, নীতি নৈতিকতা কেমন, এবং তোমার আশেপাশে কারা আছে সেটা। এবং এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে নতুন যে আসতেছে, যারাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় যাবে, প্রত্যেককে মাথায় রাখতে হবে যে কোনো চোর বাটপা যাতে না থাকে তোমাদের সাথে, কোনো গাঁজাখোর ধান্দাবাজ এগুলো যাতে না থাকে, একদম পরিচ্ছন্ন ছেলেপেলে হইতে হবে, ধর্মীয়ভাবে সব কিছু মানে, অনেস্ট ডিসেন্ট কথাবার্তা দেখলে এটা বুঝে ফেলবো আমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। এবং মাথায় রাখতে হবে যারা দেশ পরিচালনার দায়িত্বে যাবে সবসময় এদেরকে ক্যামেরার সামনে রাখতে হবে, অন ক্যামেরা কী করতেছে। আমরা কি করি, এদের সামসামি তেলবাজি, এই যে আজকে বোধহয় আমি আসার আগে আমার অফিস থেকে বললো এস আলম না কোন গ্রুপ একটা আছে না, সবচেয়ে ভণ্ড গ্রুপ, সেই গ্রুপের কি দিয়েছে যে হচ্ছে ওইটাকে যেটা বলে একটা ছবি দিয়ে রাখছে, ইউনূস স্যারকে হচ্ছে যে কংগ্রাচুলেশন জানাচ্ছে। তাই এটার মানে এটা হচ্ছে সেলবাজি, ওদের নামে হাজার হাজার কোটি টাকা 2 নম্বরই করার রিপোর্ট আছে, ভালোভাবে ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। তা মূল কথা হচ্ছে কাজের কথা কইতে হবে। ওই এতক্ষণ আমরা বলছি তো আলহামদুলিল্লাহ, যারা জীবন দিয়েছে ইয়া করছে তাদেরকে সম্মান করবো, কিন্তু এটা মুখে না, কাজে দেখাইতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেককে মাথায় রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ভালো যাব। কেননা আমার যেটা মনে হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট এখন জীবন থেকে শুরু করে, হ্যাঁ অবশ্যই মনিটর করতে হবে। হ্যাঁ, কিছু মানুষকে চাঁদা দেওয়ার কারণে দামটা বেশি, হ্যাঁ চাঁদাবাজি এগুলো সব বন্ধ করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা বন্ধ করতে হবে। কিন্তু আমি তারপর তোমাদেরকে আমি বলি, অবশ্যই তুমি শোনো, আগে জিনিসটা বুঝতে হবে। টিভিতে অনেক সময় হয় কি, খেলার মাঝখানে বিজ্ঞাপন, কিন্তু বিজ্ঞাপনের মাঝখানে যদি হচ্ছে খেলা দেখায় তাহলে মজা লাগবে না। ঠিক তেমনি করে তোমার পড়াশোনার মাঝখানে একটু গ্যাপ আছে। আমি বলি প্রত্যেক ঘন্টায় তুমি 40 মিনিট পর 20 মিনিট রেস্ট নাও, 20 মিনিট পর 10 মিনিট রেস্ট নাও, এরকম করে। তার মানে প্রত্যেক ঘন্টায় তোমার কিছু টাইম এক্সট্রা আসে, এরকম করে 40 মিনিট পড়লা 20 মিনিট রেস্ট, 40 মিনিট পড়লা 20 মিনিট রেস্ট, এরকম করে 3 ঘন্টা পর 1 ঘন্টা রেস্ট নাও, এরকম করে 5 ঘন্টা পর 2 ঘন্টা রেস্ট নাও। ওই যে রেস্টের টাইমটা আছে সেই সময় যে কাজ করো। কিন্তু তোমরা যদি এমন করো যে পড়াশোনা বাদ দিয়া যে শুধু হচ্ছে যে অন্যান্য কাজে করতো, তাহলে কিন্তু আল্লাহ না করুক তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ তোমরা এটা মনে করিও না যে দেশটা কিন্তু আগে যেভাবে চলতো, মূল সমস্যাটাই কোথায় বুঝতে পারছো? মূল সমস্যা হচ্ছে কিছু লোক কোনো কাজ করতো না, রাজনীতি করতো। আর বাবা রাজনীতি করবে সবচেয়ে এডুকেটেড পার্সনটা, সবচেয়ে ক্রিয়েটিভ পার্সনটা রাজনীতি করবে। যার হচ্ছে যে রাজনীতি করে কোনো কিছু উপার্জনের ইচ্ছা নেই, সে করবে রাজনীতি। আর যারা রাজনীতিতে নামতেছে তারা কি, রাজনীতি হচ্ছে পেশা, মানে কি এখান থেকে টাকা বানাবে। তা টাকাটা কীভাবে বানাবে? চুরি করা ছাড়া বুদ্ধি আছে? চেয়ারম্যান মেম্বার এদের বেতন কয় টাকা? আমি তো অবাক হয়ে যাই, হওয়ার এত লোভ কেন? লোভ 2টা কারণে হইতে পারে। একটা হইতে পারে যে সে ওইখান থেকে টাকা চুরি করবে, এবং টাকা চুরি করবে কিনা বোঝার সবচেয়ে ভালো বুদ্ধি সে কি করে, তার আয়টা কোথার থেকে হয়, সে কীভাবে চলে, তার ফ্যামিলি কীভাবে চলে, টাকাটা কোথার থেকে সে পাচ্ছে। ফেরেস্তা তো সে টাকা দিচ্ছে না। অনেকে বলে, আমি বোধহয় একটা ভিডিও দেখছিলাম যে ছাত্রলীগের যে ছিল কি সাদ্দাম না কি নাম, যে ওই ছেলেটা একদিন বলতেছে যে ছাত্রলীগ একটা বড় সংগঠন, বিভিন্ন জন ওদেরকে দেয়, বিভিন্ন জন কী কারণে এমনি দিবে, নিশ্চয়ই তুমি ধান্দাবাজি করে দাও। মূল ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো যারা করবে, আমি বারবার বলছি, তাদের নিজেদেরকে হচ্ছে যে হাইয়েস্ট লেভেলে কোয়ালিটি হইতে হবে, তখন না মানুষ তার কথা থেকে উৎসাহিত হবে। সে নিজে হচ্ছে ব্যর্থ, সে দেশও কী সফল করবে? এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ইউনূস স্যার অনেক বিনয়ী, নিজেকে আড়ালে রাখে। হ্যাঁ, উনি অবশ্যই, আমি তো বারবার বলছি, উনি ওনার কাজটা মন দিয়ে করে। এই জন্য তোমাদেরও উচিত যে তোমাদের যে কাজটা সেটা মন দিয়ে করো, মানে এইটার আর কোনো কিছু নাই। ক্লাস 9-এর ছেলেদের দেখি ছাত্রলীগের, মানে আমার কথা হচ্ছে খুব ভালো কথা, কোনো দলবাজি করার দরকার নেই। সে ছাত্রলীগ বলো, ছাত্র দল বলো, জামাত শিবির, যত এক কথায় আছে, তারপর বৈষম্য বিরোধী ছাত্র, যেইটাই আসো, আমার কথা হইলো যে স্টুডেন্টের কাজ, মূল কাজ পড়াশোনা করা, অন্যায় দেখলে প্রতিরোধ করা, সারাদিন খোসর মোসর করে হচ্ছে যে টাইম লস করা না। এই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই। আচ্ছা, এক্সাম কি হবে? আচ্ছা, এক্সাম নিয়ে এখনও আমরা, এটা নিয়ে মিটিং এখনও হয়নি। মিটিং হলে আমরা খুব দ্রুততার সাথে জানবো, জানিয়ে বলবো। কারণ এটা একজনের সিদ্ধান্তের উপর কোনো কিছু আসে না, এটা একটা গোটাল স্ট্যান্ডিং কমিটি আছে, সেই কমিটি যেভাবে সিদ্ধান্ত দিবে সেটা, ঠিক আছে।
মেডি ইংলিশ জিকে প্রোগ্রামের মতো সবগুলো প্রোগ্রামই আমাদের আছে। তার মানে আমাদের যে সুপার কমান্ডো ব্যাচ, যেটা হচ্ছে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম মেডিকেলের জন্য আলাদা আলাদা করে যেটা আছে, সেইটার হচ্ছে যে সবগুলোই আছে। তো ওইটা নিয়ে আমরা কালকে বলবো। আজকে আমি A+-এর প্রোগ্রামগুলো পড়ানো শুরু করছি। ছাত্র রাজনীতির ব্যাপারটা আমি খুব সহজ করে বলি যে একটা স্টুডেন্টের সবচেয়ে সেরা কাজ হচ্ছে ঠিকভাবে পড়াশোনা করা, অন্যায়ের প্রতিবাদ করা, নিজের সৎ থাকা, বাস, আর কিছু লাগবে না এইটা। আর যেটা এরপরে সে যেটা করতে পারে, তার ফ্যামিলিকে হচ্ছে যে উন্নত করা। কীভাবে করতে পারে উন্নত? নিজে হচ্ছে যে পরিশ্রম করবে, তার যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে ভালো জায়গায় নিয়ে যাবে, তার ফ্যামিলির আব্বা আম্মাকে হচ্ছে সাপোর্ট করবে। এইটা আগে তার নিজের ফ্যামিলি কী অবস্থায় সে পাইছে আর সে কী অবস্থায় পরিণত করছে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজের ফ্যামিলি যে চেঞ্জ করতে পারে না, ওই সোসাইটি কী চেঞ্জ করবে আর দেশ কী চেঞ্জ করবে। তার মানে প্রথম তোমাকে চেঞ্জ করে তোমার ফ্যামিলিকে একটা মডেল বানাও, যা আমি এরকম করছি, আমার ফ্যামিলিকে আমি এরকম চেঞ্জ নিয়ে আসছি, আমার ফ্যামিলি এই অবস্থায় ছিল, এখন এই অবস্থায়। তাহলে বোঝা যাবে যে তোমার কাজের কোয়ালিটিটা কি। তুমি কিছুই করতে পারো নাই, তুমি দেশ চেঞ্জ করবে, এত সস্তা? মুখের বক্তব্য দিয়ে দেশ চেঞ্জ হয় না, কাজ দেখাইতে হবে। বক্তব্য দেওয়া খুব সহজ, কাজ করে দেখাইতে হবে, ঠিক আছে? ক্লাস তো আমরা আজকে থেকেই হচ্ছে যে এইচএসসির যে রয়েছে কেমিস্ট্রি ফিজিক্স, আজকে কেমিস্ট্রি ফিজিক্স শুরু হচ্ছে, আগামীকালকে হচ্ছে যে ইংলিশ বায়োলজি শুরু হবে। আচ্ছা, 24-এর এইচএসসি ডিপ্রেসড, কিছু বুঝতেছি না কী হবে আমাদের সাথে। আচ্ছা, ওসমান গনির ডিপ্রেশন হচ্ছে শয়তানি লক্ষণ, এগুলো বাদ দিয়ে পুরো পড়াশোনা, আমাদের পেজ এখন থেকে পুরো পড়াশোনার মধ্যে চলে যাবে। পলিটিক্যাল যে কথাবার্তা, সেটা আমাদের আরেকটা পেজ আছে ডক্টর নাবিল জব কেয়ার, সেখানে আমরা পলিটিক্যাল যে হচ্ছে যে চাকরি রিলেটেড যে জিনিসটা আছে, ঠিক আছে, সেটা নিয়ে আমরা হচ্ছে যে কাজ করব। ইজি কামস, ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ফ্রাইড, সবগুলো প্রোগ্রাম ভর্তি হচ্ছে। এখন হচ্ছে তথ্যগুলো কীভাবে পাবো? হ্যাঁ, ফাতেমা জান্নাত, এই যে আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। তুমি তো, আমাদের ক্লাস তো প্রাইভেট গ্রুপে হয়, প্রথম 2-1 দিন আমরা হচ্ছে যে পেজে ক্লাস নেব, যেহেতু সবাই কেবল শুরু হচ্ছে। প্রথম মানে একটা বড় রকমের চেঞ্জের মাধ্যমে আমরা আসছি, ইনশাল্লাহ জিনিসগুলো বুঝাই দিচ্ছি। এখন যে ক্লাসটা আমি নিচ্ছি, এটা আমাদের মূলত ক্লাসগুলো 25-এর ব্যাচের আলাদা, 26-এর ব্যাচ আলাদা। 24-এর তো হচ্ছে যে কোর্স শেষ, তাদের তো হচ্ছে যে সামনে হচ্ছে ফ্রাইডে, আর কি বলো এটাকে, মেডিকেল অ্যাডমিশনের কোর্স আছে, সুপার কমান্ডো ব্যাচ, এবং তার সাথে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাবি খব এবং গুচ্ছ প্রস্তুতি, ওইটা রয়েছে। এখন আমরা যেটা করব, মেডিকেলের ক্লাস আমাদের 21 আগস্ট, এই মাসে 21 তারিখ থেকে শুরু হওয়ার কথা। এখন তোমাদের হচ্ছে যে আমরা দেখছি যে পরীক্ষার ব্যাপারে ওরা কী ডিসিশন নিচ্ছে, এইটার উপরে ভিত্তি করে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। 21 তারিখ থেকে নেওয়ার কথা। এখন যদি আমরা দেখি যে মাঝ ক্লাস পরীক্ষাগুলো পিছায় যায়, তাহলে আমরা এমন হতে পারে যে পরশু দিন থেকে হচ্ছে যে ক্লাস শুরু করে দিতে পারি। এটা আমরা 2-1 দিন দেখব। হ্যাঁ, তাহলে এই জিনিসটা খুব ভালো করে আমাদের মাথায় নিতে হবে। ওকে, সুপার কমান্ডের ক্লাস কবে থেকে শুরু হবে? সুপার কমান্ডের ক্লাস আমরা রেখেছিলাম 21 তারিখ এই মাসের। এখন যেহেতু তোমাদের গোটা রুটিনে চেঞ্জ এসেছে, এই জন্য সামগ্রিক পরিস্থিতিটা একটু 2-1 দিন আমরা অবজার্ভ করেই আমাদের টার্গেট রয়েছে ইনশাল্লাহ যে সোমবার থেকে, মানে 12 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ মেডিকেলেরও ক্লাসগুলো শুরু করব, ঠিক আছে? প্রথমের দিকের ক্লাস কিছু হয়তো পেজে আমরা নেব, আর আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছে সেখানে সামারি আপলোড হবে, এবং তার সাথে যেটা হচ্ছে যে পরীক্ষাগুলো হতে থাকবে, সবগুলো জিনিস আমরা এই তো শুরু করছি কেবল গত দিন থেকে। হ্যাঁ, এইটা হচ্ছে যে কোন পেজটা, আচ্ছা ওই পেজটা আমরা দিয়ে দেবো, লিঙ্ক পেজে এইখানে দিয়ে দেবো আজকে থেকে, যে ওইখানে আমরা হচ্ছে চাকরি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো নিয়ে ওই পেজে আলোচনা হবে। রাজনীতি এবং চাকরি কেন্দ্রিক পোস্টগুলো ওই পেজে হবে। আমাদের প্রায় 1.5 লক্ষ ফলোয়ার আছে ওইটাতে। সাথী খাতুন পুরাতন স্টুডেন্ট, হ্যাঁ পুরাতন যাবো, আমি তোমাদের গ্রুপে যাবো। সাথী খাতুন, আজকে আগে আমি পড়া শুরু করি, দেখি যে আমরা কীভাবে পড়তে আসছি, কারণ আমি জানি যে তোমাদের একটা বড় চেঞ্জের মধ্যে গিয়েছে। এই জন্য একটু আমরা আজকে থেকে বলছি না, গতকাল আমি পেজে এসেছি যে আজকে থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এই 26-এর ক্লাস, এই যে এখন যে ক্লাসটা নিয়েছে এইটাও 26-এর জন্য প্রযোজ্য, 25-এর জন্য 2-4 দিনের ক্লাস একটু আমরা পেজে করবো, একটু সবাই। আর তোমাদের গ্রুপে যে আছে যুক্ত করা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ তুমি দেখবা যে হচ্ছে যে সবগুলো জিনিসই বুঝে ফেলবা যে কীভাবে কী করছে। আগে শুনো, আগে মন দিয়ে। এখন আমরা পড়ার মধ্যে আসি। দেখো আগে নিয়মগুলো কীরকম হবে, দেখো। ঠিক সময়ে লাইভ ক্লাসে উপস্থিত হওয়া। আচ্ছা, তা ঠিক সময় লাইভ ক্লাস, আমিও যদি লেট করি ইনশাল্লাহ, আজকে তো তোমাদের 6:10-এর দিকে আমরা ক্লাসে আসবো। এই যে তোমার যেহেতু অনেকেরই হচ্ছে যে বলছে যে ভাই আমাদের 6টা পর্যন্ত বাইরে থাকতে হয়, এই জন্য আমরা চেষ্টা করছি যে 6:10, তার মানে আশা করবো যে তুমি যেখানেই বাইরে থাকো না কেন 10 মিনিটের মধ্যে তুমি লাইভে জয়েন করে ফেলবো। 6:10, এবং আমাদের প্রতিটা লাইভ ক্লাস 30 মিনিট হবে, ঠিক আছে? তাহলে 5 মিনিটের বেশি যদি লেট হয়, তাহলে ডক্টর নাবিল স্যার প্রতিদিনের দেরির জন্য শিক্ষার্থীদের 10,000 টাকা। তার মানে আমি যদি 6:10-এর জায়গায় 6:16 করে ফেলি, ঠিক আছে, 5 মিনিট পার হয়ে গেছে, তাহলে 10,000 টাকা ওই ব্যাচের স্টুডেন্টরা উপহার পাবে একদিন লেট করলে। তার মানে ইনশাল্লাহ আমরা লেট করবো না, এইটা ঠিক আছে? অ্যাডমিশনের পড়া শুরু করা তো অবশ্যই প্রত্যেকের জন্য উচিত। আচ্ছা, এখন দেখো আগে এখানে আমরা শুনো আগে কী বলছি। আমাদের কিন্তু এখানে পরীক্ষার ব্যাপারটা আমি বুঝাই দিচ্ছি, কতগুলো পরীক্ষা থাকবে এবং কীভাবে পরীক্ষাগুলো দিতে হবে সেটা আমি বুঝাই দিচ্ছি। তবে পরীক্ষার নিয়মটা কি সেটা বলি, যে
কোনো কারণে একটি পরীক্ষা অংশগ্রহণ না করলে এবং তার যথাযথ কারণ না থাকলে স্টুডেন্টকে প্রাইভেট গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। তার মানে তোমাকে রেগুলার পরীক্ষা দিতেই হবে, রেগুলার পড়াশোনার মধ্যে থাকতেই হবে। এটার কোনো রকমের হচ্ছে সেকেন্ড অপশন নাই। এটা কিন্তু একদম খুব গুরুত্বের সাথে করা হবে। এবং বুঝতে পারছো নতুন বাংলাদেশ মানে এখন চ্যালেঞ্জিং হবে। চ্যালেঞ্জিং মানে এই দেশে যার কোয়ালিটি যত বেশি সে তত সেরা হবে। এবং তুমি দেখো আমি বারবার বলি, এই যে যারা ছবি দিয়ে কাজগুলো করতে যায়, ছবিটা ওই বিভিন্ন শিল্প কারখানার মধ্যেও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেও আছে, কোচিং সেন্টারগুলো প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মধ্যেও আছে। ছবি দিয়ে মানে হচ্ছে দান্দাবাজ বেশি, এটা বুঝবো। কাজ ছাড়া ছবি, এই যে তুমি দেখতেছো না, এই যে তুমি এর আগে দেখতে না যে শেখ হাসিনার ছবি দিয়ে বিভিন্নজন ছবি দিয়ে সাদাবাজি ধান্দাবাজি করে খাইতো, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ছবি দিয়ে এটা শুরু করছিল। ওরা বুঝতে পারছে, সাথে সাথে হচ্ছে প্রজ্ঞাপন জারি করে দিয়েছে, কেউ দিতে পারবে না। এই কাজটা খুব ভালো একটা কাজ হয়েছে, তাই এটা আমি বলবো যে সবাইকে মাথায় রাখতে হবে। স্যার সাইড নয়েজ হচ্ছে, আচ্ছা সাইডের নয়েজ হচ্ছে, আচ্ছা এটা মনে হয় ফ্যান চলছে একটা পাশে, এই জন্য। আচ্ছা লক্ষ্য করো, আচ্ছা রিমুভ করে দেওয়ার পরে কেউ যদি হচ্ছে যে কোনো ভ্যালিড কজ থাকে তাহলে সেটা জানানোর পরে তারপরে তাকে যোগ করে দেওয়ার ব্যাপার রয়েছে, সুযোগ আছে। লাইভ ক্লাস 4টে অংশ বিভক্ত থাকবে, তার মানে আমাদের যে 30 মিনিটের লাইভ ক্লাস, হ্যাঁ একটু করছি, এখন ফুল ডিপ নিয়ে অ্যাডমিশনে ফোকাস করতে হবে। হ্যাঁ দেখো লক্ষ্য করো যে হচ্ছে যে এই প্রতিটা যে লাইভ ক্লাস 4টা অংশে বিভক্ত, তার মানে প্রথম অংশে পড়ানো মানে আমি পড়াবো, দ্বিতীয় অংশে পড়া ধরা। কীভাবে পড়া ধরবো আমি হচ্ছে যে লিখে, এখানে 2 রকম করে পড়া ধরার সিস্টেম আছে। একটা হচ্ছে আমি এখানে প্রশ্ন করি, আবার একটা হচ্ছে পড়া ধরা একটা শিটও আমরা বানিয়েছি, সেই শিট থেকে তোমরা উত্তর করবো, আমরা দেখব। তৃতীয় অংশ হচ্ছে আগের দিনের পরীক্ষার রেজাল্ট, তার মানে পরীক্ষা কতদিন হয়েছে সেটা রেজাল্টের প্রথম বেস্ট 5 to 10 এটা আমরা বলবো। চতুর্থ অংশ অফিসে জানানোর পর কোনো সমস্যার সমাধান হয়নি এমন সমস্যা উল্লেখ করা। তার মানে প্রতিটা লাইভ ক্লাস এরকম 4টা ভাগে বিভক্ত থাকবে, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখবে। রবিউল ইসলাম, হ্যাঁ এইচএসসি 24 পরীক্ষা যেহেতু হ্যাঁ পরীক্ষা স্থগিত হয়ে গেছে, আমরা যদি কালকের মধ্যে যদি জেনে যেতে পারি যে কবে তোমাদের পরীক্ষার ব্যাপারটা, তাহলে আমরা নতুন একটা রুটিনে দিয়ে দেবো। মানে ব্যাপারটা হলো কি, তোমাদের তো পরীক্ষা এখনও তোমাদের মধ্যবর্তী একটা অবস্থায় আছে, এই কারণে কিন্তু আমরা কোনো ডিসিশন নিতে পারছি না, ঠিক আছে? ওকে, কেউ এখনও জানে না যে পরীক্ষার ডেটটা কবে, না হলে আন্দাজে বলা যাবে না। ওকে, তাহলে লাইভ ক্লাসে 4টা অংশ, এবং বুঝতে পারছি আমাদের লাইভ ক্লাস মানে কিন্তু হচ্ছে আধা ঘন্টার লাইভ ক্লাস মানে অন্য জায়গার 2.5-3 ঘন্টা, এই জিনিসটা বুঝতে পারো। তার মানে প্রত্যেকটা সেকেন্ড দামি, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, প্রতিটি অধ্যায়ের ক্লাস ফিচার্ড অপশনে ক্লাসের ডিউরেশন সহ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া। এটা মানে এটা কি, তুমি যেই গ্রুপে আছো, ধরো যে তুমি যে কেমিস্ট্রি গ্রুপে আছো, 25-এর ব্যাচ আলাদা, 26-এর আলাদা, তুমি যেই গ্রুপে আছো সেইখানে যেই অধ্যায় আমরা পড়ানো শুরু করছি সেই অধ্যায়ে যেটার একটা সামারি ক্লাস দিয়ে আছে সেটা তুমি এখানে দেখতে পাবা। প্রথম ক্লাসটা করলা, লাইভে এসে আমি পড়াইলাম, দ্বিতীয় ক্লাস আবার করলা, লাইভে এসে পড়াইলাম, এই অনুযায়ী আমাদের ক্লাসগুলো এগিয়ে যেতে থাকবে। তাহলে তুমি দেখবা একদম অসাধারণ। কলেজও কি বন্ধ থাকবে এ সময় নাকি খোলা? আমাদের কলেজে এক্সাম দিয়ে রাখছে। আসলে মেডিকেল সবসময় ফুল সিলেবাস হয়, মেডিকেল অ্যাডমিশন অলওয়েজ ফুল সিলেবাস। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যে আমাদের তার মানে লাইভ এবং সামারি এই দুইটা মিলে হচ্ছে তোমার হচ্ছে প্রত্যেকটা অধ্যায় আমরা সুন্দর করে একেবারে সুন্দরভাবে সিকোয়েন্স অনুসারে চমৎকারভাবে শেষ করবো, কোনো কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর প্রতি সপ্তাহে একবার রিপোর্ট কার্ড, প্রতি মাসে একবার রেজাল্ট কার্ড প্লাস অ্যাসেসমেন্ট কার্ড স্টুডেন্টদের ইমেইলে সেন্ড করা। তার মানে তোমাকে একটা ইমেল নাম্বার তোমার গ্রুপে দিয়ে দেবে, সেইখানে ওই নাম্বার অনুযায়ী। হ্যাঁ 26-এরও এই যে নেক্সট শুক্রবার থেকে আমরা শুরু করছি, তার মানে হচ্ছে যে আমরা এই যে নেক্সট যে শুক্রবার, তার মানে এটা হচ্ছে 17 তারিখ, সেই দিন থেকে আমরা ইনশাআল্লাহ ফ্রাইডে মেডিকেল যেটা আছে এটা শুরু করে ফেলবো। আচ্ছা, আগে আজকে আমরা হচ্ছে A+-এর কোর্সগুলো কেমিস্ট্রি আর ফিজিক্স নিয়ে আগে বলি, তাহলে এই অনুযায়ী। আচ্ছা, এখন যে ব্যাপারটা হয়েছে কীভাবে একটা স্টুডেন্ট পড়তে পারে ভালো করে, তার জন্য এই জিনিসগুলোকে খুব আগে ফলো করতে হবে। রেগুলার ডায়েরি রাইটিং করতে হবে। তার মানে তুমি আগামীকালকে কী কী পড়বা। হ্যাঁ, একজন বলছে আমাদের কি কলেজে ক্লাস করা উচিত। আচ্ছা, আমি প্রত্যেকটা উত্তর দিচ্ছি, আগে তোমরা কমেন্টস দেখছি, আগে শোনো আগে মন দিয়ে। প্রত্যেক দিন তুমি আগামীকালকে কী করবা সেটা ডায়েরিতে লিখে ফেলতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তুমি যে দেশকে ভালোবাসো সেটা একটা নমুনা আমাকে দাও তো, খুব সহজ, যে দেশের প্রতি খুব দায়িত্ব আছে তোমার, তাহলে খুব সহজ জিনিস বলি। তাড়াতাড়ি রাতে ঘুমানো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, এই একটা কাজ আগে করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি জানো, ডায়েরিটা দৈনিক লেখো যে আগামীকালকে আমি এই সময় এই জিনিসগুলো করবো, এটা রেগুলার লিখে ফেলতে হবে। এটা যদি আমরা করো তাহলে বুঝবো দেশের প্রতি তোমার আন্তরিকতা আছে। মুখে আন্তরিকতা এটা বলে লাভ নেই, আন্তরিকতা আছে এটা আমরা জানি, কিন্তু সেইটার জন্য ফোকাসড হইতে কাজ করতে পারাটা এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, এরপরে যেটা আমি বলি সেটা হচ্ছে যে প্রত্যেক দিন অন্তত 3 থেকে 5 ঘন্টা ব্লক করে ফেলা টাইম। মানেটা কি সেটা বলি। টাইম ব্লক মানে ধরো যে সকাল 6টা থেকে 7টা, এই 1 ঘন্টার সময় আমি 40 মিনিট থেকে 45 বা 50 মিনিট টাইম আমি কী পড়বো, কেমিস্ট্রি পড়বো।
তারপরে ধরো যে সকাল 8টা থেকে 9টা, ধরো ওই ঘন্টাটায় আমি 40 মিনিট থেকে 45-50 মিনিট আমি ফিজিক্স পড়বো ধরো। তারপরে ধরো যে হচ্ছে যে সকাল হচ্ছে যে কি বলে দুপুর ধরো যে হচ্ছে 4টা থেকে 5টা, এই সময় আমি হচ্ছে ইংলিশ পড়বো। তারপরে ধরো যে 5টা থেকে 6টা, এই সময় আমি হচ্ছে যে ধরো বায়োলজি পড়বো ধরো। তার মানে প্রত্যেক দিন 3 থেকে 5টা ঘন্টা তোমার ব্লক করতে হবে, করে ওই সময় তুমি কী পড়বা সেটা লিখে ফেলতে হবে। এটা প্রত্যেক দিন করতে হবে। এই কাজটা যখনই আমরা করব দেখবা যে অটোমেটিক তোমার পড়ার যে হচ্ছে যে এফিসিয়েন্সিটা ইনশাআল্লাহ বাড়তে থাকবে। ঠিক আছে, ওকে। এখন তোমাকে যে জিনিসটা, তুমি কত ভালো স্টুডেন্ট হচ্ছ সেটা নির্ভর করবে, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলে নাই, তুমি কতটা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করবে সেটার উপর নির্ভর করবে। প্রত্যেক দিন পড়তে হবে। হ্যাঁ, আজকে থেকে তো আমি তো এই যে ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, গ্রুপে ওইটা আমি যাবো, আগে আমি এখান থেকে শুরু করছি, আমরা কেবল শুরু করলাম তো, আজকে শুরু করলাম তো, ইনশাআল্লাহ প্রত্যেক দিনই তো পড়া শুরু হয়ে গেল। ঠিক আছে, রেগুলারিটিতে তো জানোই যে আমরা কীরকম রেগুলারলি পড়াই ইনশাআল্লাহ, ওকে। তাহলে যেটা জিনিস, ডায়েরি রাইটিং প্রত্যেক দিন হচ্ছে যে কয়েকটা করে ঘন্টা ব্লক করে ফেলা, যে এই সময় আমি এইটা পড়বো। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে রেগুলার হচ্ছে এক্সাম দিতেই হবে, এক্সাম একদম রেগুলার। এবং আমাদের এক্সামের সিস্টেমটা কীরকম সেটা আমি তোমাকে দেখাচ্ছি, যে কতগুলো এক্সাম আমরা রাখছি। প্রতি মাসে এক্সামের সংখ্যা শুনলেই তুমি অবাক হয়ে যাবে, এতগুলো এক্সাম আমরা রাখছি। কী কারণে? কারণ তোমাকে যদি আমি রেগুলার এক্সাম এইভাবে তুমি যদি দাও, তাহলে সারা দেশে একটা স্টুডেন্ট আর যেখানে পড়ুক, যা কিছু করুক, তোমার সাথে সে পারবে না ইনশাআল্লাহ। তারপরে আমরা সিস্টেমটা সাজিয়েছি এমন, আমি সবসময় বলি না যে তুমি আজকে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে বক্তব্যটা, যে মোবাইল যখন আসছে তখন আর গ্রাম শহর বলে কিছু নেই, সারা দুনিয়া তোমার কাছে আসছে। এই কথাটাতে আমি বারবার বলি তোমাদের, যে এখন হচ্ছে প্রত্যেকে গ্রামে থেকে বাসা থেকে পড়ো। সত্যি কথা বললাম, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিটা বলছি, কিচ্ছু না। এই যে আমি যে কয়েকদিন যে ক্লাস নিলাম, মানে ক্লাস তো নেইনি, ওই সময় তো আমরা হচ্ছে আন্দোলনের, আমার গ্রামের বাসা থেকে যে আমি কথা বলছি, তুমি কোনো পার্থক্য হয়েছে? কোনো পার্থক্য নেই। তার মানে হচ্ছে গ্রামে থেকে তুমি সুন্দর একটা এনভায়রনমেন্ট, বাসার খাওয়া দাওয়া, বাসায় হচ্ছে কোনো বাজার করার ঝামেলা নাই, কোনো হইচই হাঙ্গামা নাই, তুমি তোমার মতো করে একটা সুন্দর করে একটা পড়ার মধ্যে থাকলা, লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কলেজের যে প্র্যাকটিক্যাল মার্ক, এগুলো নিয়ে আমরা প্ল্যানিং করেছি ইনশাআল্লাহ, যে আমরা হচ্ছে এগুলো সবগুলো জানাবো। শিক্ষা বিষয়ক যেই পরিবর্তনগুলো হওয়া উচিত, কেবল তো গভর্নমেন্টটা তৈরি হইলো, ঠিক না, কয়েকটা দিন তো লাগবে এদের। এগুলোতে আমরা আশা করি যে এরা মানে স্টুডেন্টদের জন্য যেটা কল্যাণকর সেই সাজেশনগুলো তারা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করবে, এবং তাহলে স্টুডেন্টের সাথে তাদের সম্পৃক্ততা বাড়বে। আর আগে যারা ছিল তারা ছিল বুড়া, ওর মাথা বুড়া হইলে যে খারাপ তা না, ডক্টর ইউনূসের তো বয়স অনেক, কিন্তু ওনার চিন্তা ভাবনাটা তরুণ। মূল ব্যাপার হচ্ছে, তোমরা নিশ্চয়ই কবি নজরুলের জৈবনের গান বলে একটা প্রবন্ধ ছিল, যে তারুণ্য এবং বার্ধক্য এটাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। এটা মূল পার্থক্য হচ্ছে চিন্তা ভাবনা। কে নতুন চিন্তাকে গ্রহণ করতে পারে, কে নতুনভাবে একটা জিনিসকে সাজাতে পারে, সেটা হচ্ছে তারুণ্য। ঠিক আছে, হ্যাঁ। স্ক্রিনে দেখানো চার্টটা কি স্যার আমাদের ওয়েবসাইট থেকে নিতে, নাকি আমরা নিজেরা তৈরি করে নিব? আচ্ছা, এইটা তোমাদের করতে হবে না, এটা হচ্ছে এই যে এটা তোমার কাছে ফোন করবে ওরা, এবং হচ্ছে যে আমাদের অফিস থেকে তোমাদের কাছে রেগুলার এরকম ফোন যাওয়া শুরু হয়ে যাবে। ফোনে তোমাকে বলে দিবে যে তুমি ডায়েরি রাইটিং ঠিকভাবে করছো কিনা, ঠিকভাবে নামাজ কালাম পড়ছো কিনা, ঠিকভাবে ঘুমাচ্ছ কিনা, ঠিকভাবে বুক ভরে শ্বাস নেওয়া শ্বাস ছাড়ার যে ব্যাপারটা আছে এইটা ঠিকভাবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, গভর্নমেন্টে ভর্তি হয়নি মানে আমি বলছি যে কোনো বাড়ির কাছের কলেজ, সেটা গভর্নমেন্ট হলে তো ভালো, আরও গভর্নমেন্টে ভর্তি হয়নি মানে বুঝলাম না। আমি তো সবসময় বলছি বাড়ির কাছাকাছি যে কলেজ, বেসরকারির চেয়ে তো গভর্নমেন্ট ভালো, আমি বুঝলাম না জিনিসটা। আমি কি কোনো দিন বলছি প্রাইভেট কলেজ? আমি বলি যেই কলেজে টাকা পয়সা তুলনামূলক কম লাগে, ঠিক আছে, এরকম কলেজে ইনশাল্লাহ। এবং প্র্যাকটিক্যালের যে 2 নম্বরই সিন্ডিকেটটা আছে, এটা ইনশাল্লাহ ভাঙার জন্য আমরা খুব দ্রুতই বলবো, এবং পড়াশোনার মধ্যে বড় রকমের চেঞ্জ আসবে। এবং যেই সিস্টেম অনুযায়ী চলতেছে এই সিস্টেম চলবে না, এগুলো ব্যাকডেটেড সিস্টেম। দুনিয়া কোন জায়গায় গেছে আর এখন এরা কোন জায়গায় আছে, তো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা রেগুলার কথা বলবো, টেনশনের কারণ নেই। তোমাদের পড়াশোনাও ইনশাল্লাহ অন্য লেভেলে আগায় যাবে। এখন জাস্ট তোমার কাজ হচ্ছে রেগুলার রুটিন করে যে অনুযায়ী আমরা তোমাকে গাইডলাইন দেবো, সেই অনুযায়ী রেগুলারিটি মেনটেন করে পড়া, পরীক্ষা দেওয়া, রিভিশন দেওয়া, ইনশাল্লাহ তুমি অসাধারণ স্টুডেন্টে কনভার্ট হয়ে যাবে। বাস, একদম ক্লিয়ার কাট কথা, ঠিক আছে। মেডিকেল কোশ্চেন্সের মতো আমার যেটা হচ্ছে যে অ্যাডভাইস তাদের জন্য থাকবে, সেটা হচ্ছে যে মেডিকেলের পরীক্ষা মিনিমাম 200 নাম্বার করতেই হবে, এবং খুব ভালো হয় 300 করলে, কিন্তু 200-র কম মোটেই না। কারণ মেডিকেলের মতো একটা পরীক্ষা এটা 200 নাম্বার কম করা উচিত না। আর মেট্রিক এবং ইন্টারের যে স্কোরের উপরে যে নাম্বারিংটা আছে এটা অনেক কমাই দিতে হবে, এটা আমার সাজেশন। কেননা কোনো কারণে একটা স্টুডেন্ট মেট্রিক ইন্টারের রেজাল্ট কম বেশি হইতে পারে, কিন্তু তার হচ্ছে অ্যাডমিশন টেস্টটা এমনভাবে রাখতে হবে যাতে করে যারা সত্যিকার অর্থে পড়াশোনা করছে, যারা কনসেপশন ক্লিয়ার আছে, যারা জিনিসগুলো বোঝে,
ওই স্টুডেন্টরা যাতে টেকে। তা এইবার একটা অসাধারণ সুযোগ আসছে এবং আমি বিশ্বাস করি যে ডক্টর ইউনূস স্যার পড়াশোনার ব্যাপারটা ইনশাআল্লাহ আমরা যে অনুযায়ী চিন্তা করি, আমার মনে হয় চিন্তা ওনার সাথে মিলে যাওয়ার কথা, এটাতে বড় রকমের একটা চেঞ্জ আসার প্রচণ্ড সম্ভাবনা আছে। কেননা পড়াশোনা যে সিস্টেমে চলতেছে এটা চলতে পারে না, এটা আন্দাজে সিস্টেম, ঠিক আছে। আর আগে আমরা বলে তো বারবারে আমরা বলছি এই সিস্টেমগুলো, কিন্তু বলে কি কারো কথা তো যদি না মানে, এখন কেউ যদি আমি মানবো না, তাহলে তো বলার কিছু নেই। পড়াশোনা জিনিসটা মূল কাজটা কি? পড়াশোনার মূল কাজ হচ্ছে মানুষকে, স্টুডেন্টকে পরিশ্রমী বানানো, সৃজনশীল চিন্তা করার ক্যাপাসিটি, প্রবলেম সলভ করার দক্ষতা যাতে তার মধ্যে তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এইখান থেকে যেতে 1.5 ঘন্টার বেশি সময় লাগে, তাই তাহলে দরকার নেই, তাহলে বাড়ির কাছে, গভর্নমেন্ট দূরে হলে দরকার নেই। এক কথায় বাড়ির সবচেয়ে কাছাকাছি কলেজ। তুমি যদি যাতায়াতে তোমার 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম চলে যায়, তাহলে তো তোমার ওইখানে যাওয়াই যাবে না। বাড়ির সবচেয়ে কাছের যে প্রতিষ্ঠান আছে সেখানে। ফিনল্যান্ড পড়াশোনার ক্ষেত্রে অলৌকিক উন্নতি করছে, ওইখানকার সবচেয়ে সেরা কলেজ, সেরা স্কুল হচ্ছে ওইটা যেটা বাড়ির সবচেয়ে কাছে। এইটাই হওয়া উচিত, ঠিক আছে। এবং আমরা আশা করি এখন যে টেকনোলজি আসছে, হ্যাঁ মেডিকেল ব্যাচে তো ভর্তি হচ্ছে, ভর্তি হওয়া যাবে না এটা আবার কেমন কথা? ভর্তি তো, কারণ নতুনভাবে তো ক্লাস শুরুই হয়নি এখনও, নতুন ক্লাস তো আমাদের 21 তারিখ থেকে শুরু হওয়ার কথা, ভর্তি তো এখন হচ্ছেই সবাই। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বলছিলাম তোমাদের এখন, সেটা হচ্ছে যে স্যার এখন কি স্যার ইমপ্রুভ দ্য স্টুডেন্ট মেডিকেলে এক্সাম দিতে পারবে এমন সিস্টেম করবে? আমার মতে এই সিস্টেমটা অবশ্যই করা উচিত। আগে যারা এই সিস্টেমগুলো করছে তারা পড়াশোনা সম্বন্ধে মৌলিক জ্ঞানের বড় রকমের সমস্যা আছে, এটা আমি বারবার বলি, ঠিক আছে। একটা স্টুডেন্ট ইমপ্রুভ দিয়ে কেন পরীক্ষা দিতে পারবে না? এটা কোন নিয়ম হইতে পারে? সারা দুনিয়া এরকম ফালতু নিয়ম নাই, অবশ্যই এই নিয়মগুলো বাতিল করতে হবে, ঠিক আছে। যদি এরা জনগণের ভালো চায়, আর যদি এরাও কয় যে আমরা ক্ষমতা মানে পরিচালনার দায়িত্ব পেয়েছে আমরা যা খুশি তাই করবো, তাহলে এদেরও অবস্থা যা হওয়ার, আওয়ামী লীগের অবস্থা যাই হয়েছে তাই হয়ে যাবে। সহজ কথা, তুমি যদি মানুষের মনের কথা বুঝতে পারো, সেই অনুযায়ী ভালো ডিসিশন নাও, তোমাকে জনগণ রাখবে। আর তুমি যদি মাস্তানি করতে চাও, জনগণ রাখবে না, একদম ক্লিয়ার কাট কথা। ব্যাপার হলো এই যে সরকার পরিচালনায় যারা গেছে তারা হচ্ছে জনগণের প্রতিনিধি, তার মানে জনগণের জন্য যেটা সবচেয়ে ভালো কল্যাণকর সেই জিনিসটা ওইখানে দিতে হবে। আর অনেকে বলতে পারে যে ভাইয়া জনগণের জন্য কোনটা ভালো খারাপ সেটা কীভাবে বুঝবে? যে বিষয়ে এক্সপার্ট তার কথা নিতে হবে, অথবা ওপেন ডিসকাশন হইতে পারে, ডিবেট হইতে পারে, এটা নিয়ে অন ক্যামেরা হচ্ছে আলোচনা হবে, প্রত্যেকে পক্ষ বিপক্ষ বললেই তো মূর্খ যে সেও বুঝবে যে এইটা ভালো না এটা খারাপ, বোঝা তো কোনো কঠিন কাজ না। দেশটাকে চেঞ্জ করতে চাইলে এই অনুযায়ী ওপেন করতে হবে, তাহলে ইনশাল্লাহ অসাধারণ কিছু হবে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই সিস্টেমগুলো নিয়ে আমরা হচ্ছে যে, এবং সব বোর্ডের পরীক্ষার কোশ্চেন সেম হইতে হবে। এইটার কোনো মানে পরীক্ষার কোশ্চেন অবশ্যই সব বোর্ডে সেম করতে হবে, এইটার কোনো হচ্ছে অল্টারনেটিভ রাখা যাবে না, এটা একদম ম্যান্ডেটরি। এবং যেটা আমি বারবার বলি যে প্র্যাকটিক্যাল যে রয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষার সিস্টেমটা উঠাই দেওয়া উচিত। যে বিজ্ঞানী হবে সে নিজে প্র্যাকটিক্যাল করে বিজ্ঞানী হবে। এই যে এত প্র্যাকটিক্যাল পরীক্ষা, এগুলো দিয়ে কাউকে বিজ্ঞানী বানাইতে পারছি আমরা? একটা কিছু আবিষ্কার করতে পারছে? নোবডি। যে করা সে স্কুল কলেজে পড়ে নাই, নিজে আবিষ্কার করছে। তার মানে কি এটার জন্য আগ্রহ থাকতে হবে। আর এখনকার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে কি টাকা নেওয়ার একটা ধান্দাবাজি জায়গা, এগুলো বন্ধ করে দিতে হবে। যদি সরকার চায় যে আমি সারা দুনিয়ার সবচেয়ে সেরা কিছু করব, এবং আমার মনে হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সেরকম উদ্দেশ্য আছে, তাহলে তারা অবশ্যই জনগণের আমাদের সবার কথা শুনবে যারা যে বিষয়ে এক্সপার্ট। আর যদি কয় যায় না ওরাই বেশি বুঝে, তাহলে তার কিছু করার নেই, বাস একদম ক্লিয়ার কাট কথা। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আমার মনে হয়েছে যে বুঝতে পারছো। এটা হচ্ছে যে এইচএসসিতে স্বল্প সময়ের মধ্যে বই কীভাবে শেষ করা যায়। আচ্ছা, স্বল্প সময়ের মধ্যে বই শেষ করা নিয়ে আমরা কথা বলতেছি। আমি আবার হচ্ছে সন্ধ্যা 7:15টার দিকে আসতেছি লাইভে, ঠিক আছে। স্যার ভাই আমার 6:10 করা যাবে না? 6টার মধ্যে পড়া, আমি তোমাদের বলছি যে 6টার পরেই আমরা ক্লাসগুলো মানে 6:10 শুরু করব। তাহলে মোবাইল নিয়ে যাবা, ঠিক আছে। আসার সময় হচ্ছে ওই মোবাইলে হচ্ছে যে ক্লাস দেখতে দেখতে শুরু করে দিব, কারণ নাইলে আমরা টাইমগুলো আমরা চাই যে তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা ঠিক 7:15টার দিকে আবার আসতেছি, এসে আবার পড়া কিন্তু শুরু করিনি, আমরা যা সিস্টেমগুলো বলতেছি যে কী কী সিস্টেম আসতেছে সামনে, খুব সুন্দর একটা বাংলাদেশ ইনশাল্লাহ হবে, ঠিক আছে। পড়ার মধ্যে আস্তে আস্তে পুরো চেঞ্জ চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।